হঠাৎ অভিক ভীষণ জোর ব্রেক চেপে হুড়মুড় করে বাইকটা থামালো সেই ক্রসিংয়ের ঠিক আগেই। তার বাইকের একদম সামনে দাঁড়িয়ে ওই বাচ্চা মেয়েটা কে? ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। সময়টা ছিল জানুয়ারির শেষের দিকে। রাতের দিকে বেশ কনকনে ঠান্ডা পড়ছিল লাস্ট 2-3 দিন ধরে। হাওড়াতে রামরাজাতলার কাছে একটি ফ্ল্যাটের দোতলায় থাকে অভিক আর অন্বেষা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। বয়স বেশি নয়, ওই 27-28 হবে। ফ্ল্যাটটার সামনের দিকে একটা সুন্দর ছোট্ট বারান্দা আছে, যেখানে দাঁড়ালে মোড়ের মাথা অবধি পুরো রাস্তাটাই পরিষ্কার দেখা যায়। ফ্ল্যাটটা গলির ভিতরে 4-5টা বাড়ির পরেই, কিন্তু গলিটা বেশ চওড়া, তাই অটো, রিক্সা, বাইক ওখানে অনায়াসেই চলাচল করে। অভিক সল্টলেকের একটি আইটি ফার্মে চাকরি করে এবং অন্বেষা বাড়িতেই কেক বানিয়ে বিক্রি করে অনলাইনে। অভিকের প্রায় সময়ই বাড়ি ফিরতে ওই 9-9:30 বেজে যায়। ও নিজের বাইকে করেই যাতায়াত করে। অভিকের একটা অভ্যেস আছে, সে ফেরার পথে বিস্কিটের কটা প্যাকেট কিনে নিয়ে ফেরে। ওর বাড়ির গলির ভেতর 6-7টা কুকুর থাকে তাদের খাওয়াবে বলে। বাইকে করে সেই গলির ভিতর ঢুকে ওর ফ্ল্যাটের সামনে বাইকটা দাঁড় করিয়ে সেই কুকুরগুলোকে বিস্কিট খাইয়ে একটু আদর করে তারপর ফ্ল্যাটে ঢুকে যায় অভিক। আর কুকুরগুলো খুবই ভালো চিনতো অভিককে। ওকে দেখলেই ওর পায়ে পায়ে ঘুরতো, গায়ে উঠতো। বাইকে করে আসার সময় ওর বাইকের আওয়াজ শুনলেই ব্যাস ওর পিছন পিছন এসে জড়ো হতো ফ্ল্যাটের সামনে। এটাই ছিল তার রোজকার রুটিন। কিন্তু সেই শীতের রাতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল, যেটার কোনো ব্যাখ্যাই পাচ্ছিল না অভিক আর অন্বেষা। স্বাভাবিকভাবেই কদিন ধরে বেশ কনকনে ঠান্ডা পড়ার কারণে রাস্তাঘাটও তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছিল। তাদের গলির সামনে একটা চা দোকান আছে, সেখানে প্রায় সময়ই বেশ রাত অবধি লোকেরা বসে থাকে, আড্ডা মারে। কিন্তু ঠান্ডার জন্য সেদিন সবাই বাড়ি ঢুকে গেছিল আর পুরো ফাঁকা শুনশান হয়ে গেছিল রাস্তাটা। এমনিও শীতকালে রাত হলেই চারদিকটা কেমন যেন বেশি নিস্তব্ধ হয়ে যায়। রোজকার মতোই সেদিন বাইক নিয়ে ফিরছিল অভিক। রাত তখন আন্দাজ করা যায় 9:30 হবে। চারদিকটা চুপচাপ নিস্তব্ধ, শুধু তার বাইকের আওয়াজটা ওই পুরো চত্বরে একমাত্র। অন্বেষা প্রায় দিনেই ওই সময়টা বারান্দাতেই দাঁড়িয়ে থাকে অভিক আসবে বলে, বা ওর বাইকের হর্ন শুনলে বেরিয়ে আসে বারান্দায়। সেদিনও দাঁড়িয়ে অভিকের জন্য অপেক্ষা করছিল সে। হঠাৎ সেই 6-7টা কুকুর, যারা অভিককে দেখলেই ওর পিছন পিছন গিয়ে ওদের ফ্ল্যাটের সামনে জড়ো হয়ে যেত, তারা আজ পুরোই উল্টো আচরণ করলো। অভিক ওই মোড়ের মাথাতে বাইকটা ঘোরাতেই কুকুরগুলো তারস্বরে ঘেউ ঘেউ করে চিল্লাতে শুরু করলো। আর খুব অস্বাভাবিকভাবে ওরা বাইকের থেকে যেন দূরে দূরে চলে যাচ্ছিল। আজ ওদের কি হলো রে বাবা? ওরা আমাকে এত ভালো চেনে, আমার বাইকের পিছন পিছন চলে আসে, তারা আজ অমন অদ্ভুত আচরণ কেন করছে? ভাবতে ভাবতে অভিক বাইকটা একটু আস্তে করলো। তারপর এক হাত দিয়ে হেলমেটের গ্লাসটা তুলে কুকুরগুলোকে ডাকতে চাইলো, যেভাবে রোজ ডাকে। আহ আহ, আয় আয়। কি রে, আজ চিল্লাচ্ছিস কেন তোরা? কি হলো কি তোদের? কিন্তু কুকুরগুলো পাগলের মতো চিৎকার করেই চলেছে আর বাইক থেকে যেন দূরে দৌড়ে পালাচ্ছে। অভিক বাইকটা সাইড করে রাখলো তার ফ্ল্যাটের সামনে। তারপর হেলমেট খুলে রেখে সেই বিস্কিটের প্যাকেট থেকে অনেক কটা বিস্কিট বের করে রোজকার মতোই ডাকলো কুকুরগুলোকে। আয় আয়, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিস, এবার খাবি আয়।
কিন্তু খুবই অদ্ভুতভাবে সেই কুকুরগুলো কিছুতেই তার সামনে এলো না এবং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাতেই লাগলো। অগত্যা ও বাধ্য হয়ে বিস্কিটসগুলো বের করে ফুটপাতে এক সাইডে দিয়ে ফ্ল্যাটে ঢুকে গেল। তারপর ও ফ্রেশ হয়ে ডিনার টেবিলে এসে বসলো আর ওর বউ রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ গো, তোমার বাইকের পিছনে ওই বাচ্চা মেয়েটা কে? ওকে আগে তো এদিকে কোথাও দেখিনি, যদিও অন্ধকারে ঠিক করে মুখটা দেখতে পেলাম না, তবে পরিচিত গঠন তো লাগলো না। এটা শুনে অভিক প্রায় ছিটকে উঠল চেয়ার থেকে। মানে মানে বাচ্চা আবার কোথা থেকে এলো? কোন বাচ্চার কথা বলছো? আমার বাইকে আমি ছাড়া আর কেউ তো ছিল না, একটু ভীত গলাতেই বলল ও। অন্বেষা ওকে দেখে খুব অবাক হয়ে বলল, তুমি ভয় পেলে নাকি? কেউ ছিল না বাইকে? হতে পারে অন্ধকারে আর স্ট্রিট লাইটের জন্য কোনো ছায়া পড়েছিল, সেটাই হয়তো ভুল কিছু দেখেছি আমি। তুমি এত ভয় তো পাও না, হঠাৎ কি হলো কি তবে? অভিক চেয়ারটা টেনে নিয়ে বসলো এবং একটু গম্ভীর গলাতে বলল, ব্যাপারটা সেটা নয় অনু, ভয় ঠিক না, কিন্তু খুব খটকা লাগছে একটা জিনিস। তুমি দেখেছো আজ কুকুরগুলো কিভাবে চিৎকার করছিল আমি বাইক নিয়ে গলিতে ঢুকতেই? দূরে দূরে পালাচ্ছিল বাইক থেকে, আর খেতে ডাকলাম তাও এলো না, যেটা আজ অবধি কখনোই হয়নি। আবার এদিকে তুমি বলছো কোন নাকি বাচ্চাকে দেখেছো আমার বাইকের পিছনে। একই দিনে দুটো অদ্ভুত ব্যাপার কেমন একটু অন্যরকম লাগছে না? সব থেকে বড় ব্যাপার, আমি যখন ফ্ল্যাটের ভিতর ঢুকে আসলাম তারপর কিন্তু কুকুরগুলো চুপ করে গেল আর একদমই চিৎকার করছে না বা দৌড়োদৌড়িও করছে না। কোইন্সিডেন্স বলতেই পারো, কিন্তু জানি না কেন আমার একটু অস্বস্তি হচ্ছে। অন্বেষা পুরোটা শুনলো মন দিয়ে, কিন্তু সেরকম কিছু গুরুত্ব দিল না। ও বলল, ওদের কখন যে কি হয়, কখন কাকে দেখে চিৎকার করে বোঝা মুশকিল। আর আমি যেটা দেখেছিলাম ওইটা আমার চোখের ভুল মাত্র। তুমি যদি কোনো বাচ্চাকে না ওঠাও বাইকে, তাহলে সে তোমার চলন্ত বাইকে নিশ্চয়ই উঠবে না, আর তুমি বুঝতে পারবে না, এটা তো হতে পারে না। তাই অত না ভেবে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আবার কাল অফিস তো। এই বলে দুজন ডিনার সেরে একটু টিভি দেখে ওদের বেডরুমে চলে গেল ঘুমোতে। তবে অভিকের এখনও মাথায় সেই কথাগুলোই ঘুরছে, কি জানি কেন সেটা সে ভুলতেই পারছে না। কেমন যেন একটু ভুতুড়ে বা রহস্যজনক লাগছে ব্যাপারটা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি অভিক। তার পরের দিন যথারীতি অফিস গেল অভিক, কিন্তু যাওয়ার সময় সেই কুকুরগুলোই একদম নর্মাল ছিল, যেমন রোজ থাকে। তাকে দেখে গায়ে উঠছিল, লেজ নাড়াচ্ছিল, পিছন পিছন আসছিল। তবে আগের দিন রাতে সেই অদ্ভুত আচরণের কারণ কি? যাই হোক, অত না ভেবে অভিক বাইক নিয়ে বেরিয়ে গেল অফিসে। তারপর সারা দিন পর রোজের মতোই বিস্কিটের কটা প্যাকেট কিনে নিয়ে ফিরছিল বাড়িতে অভিক। ওদের পাড়াতে ঢোকার আগেই একটা রেল ক্রসিং পড়ে, আর সেই ক্রসিং পেরোলেই কিছুটা এগিয়ে ওদের ফ্ল্যাটের গলি। ঠান্ডাও বেশ পড়েছিল, তো যথারীতি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছিল। হঠাৎ অভিক ভীষণ জোর ব্রেক চেপে হুড়মুড় করে বাইকটা থামালো সেই ক্রসিংয়ের ঠিক আগেই। তার বাইকের একদম সামনে দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে। বাচ্চাটির গায়ে ছেঁড়াখোড়া জামা, চুলগুলো এলোমেলো, মুখের উপর চুলগুলো এমনভাবে পড়েছে যে পরিষ্কার করে তার মুখটা বোঝাই যাচ্ছে না। অভিক হেলমেটটা খুলে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলো, সেখানে এত রাতে এই ঠান্ডায় কি করছে? কোনো অসুবিধাতে পড়েনি তো?
তবে কোনো প্রশ্নেরই উত্তর বাচ্চাটি দিল না। চুপচাপ মুখটা নিচের দিকে করে দাঁড়িয়ে রইল। অভিক আব্বার জিজ্ঞেস করল সে কোন দিকে যেতে চায়, রাস্তা ভুল করেছে কিনা ইত্যাদি। এই প্রশ্নতে বাচ্চাটি আঙুল তুলে সামনের রাস্তার দিকে দেখালো। সেটা দেখে অভিক হেলমেট পরতে পরতে বলল, আচ্ছা আমিও তো ওই দিকেই যাচ্ছি, তাহলে চলো তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু তুমি যাবে কোথায়? ওদিকে তোমার বাড়ি ঠিক কোন দিকটা? কথাটা শেষ করে সামনের দিকে তাকাতেই একটু চমকে উঠল। সামনে তো কেউই নেই, ফাঁকা ধুধু করছে রাস্তা। তবে বাচ্চাটি গেল কোথায়? আশেপাশে দেখে নিয়ে যেই পিছনে ঘুরেছে, দেখে তার পিছনেই বসে সেই অদ্ভুত বাচ্চা মেয়েটি। এটা দেখে অভিকের একটু গা ছমছম করে উঠল। সে মনে মনে ভাবল, এত তাড়াতাড়ি পিছনে এসে বাইকে উঠল ওইটুকু মেয়ে, আর আমি বুঝতেই পারলাম না। বাইকটা একটু তো নড়বে, আর ওইটুকু বাচ্চা মেয়ে বাইকে কিছু না ধরে উঠল কি করে? সে যাই হোক, আর কথা না বাড়িয়ে ও বাইকটা স্টার্ট করলো। তারপর এগিয়ে চলল বাড়ির দিকে। এইসব নিয়ে ভাবতে ভাবতেই যাচ্ছিল অভিক। হঠাৎ কিছুটা যাওয়ার পরেই ওর মাথায় এলো, আরে বাচ্চাটি আমার বাইকে উঠল কি করে? এ তো অসম্ভব ব্যাপার। বাইকের পাদানিটা তো খুলিনি আমি। তাও একবার শিওর হওয়ার জন্য একটু মুখটা ঘুরিয়ে দেখল নিচের দিকে। হ্যাঁ, সত্যিই তো পাদানিটা এখনো বন্ধ। তবে ওইটুকু বাচ্চা পাদানি ছাড়াই কোনো শব্দ না করে বাইকে উঠল কি করে? এবার যেন অভিকের হাত পা সেই ঠান্ডাতেও ঘামতে লাগলো। হালকা হালকা কিছু যেন সন্দেহ করছে সে। নানা রকম চিন্তা আসছে ওর মাথায়। তারপর ওদের সেই গলির সামনেটা আসতেই ব্যাস, সেই কুকুরগুলো আবার শুরু করলো চিৎকার। আর আজ যেন একটু অন্যরকমভাবে ডাকছে ওরা। কুকুর কাঁদলে যেমন একটা আওয়াজ হয় না, সেই শিয়ালের ডাকের মতো সেরকম করছে সব কটা কুকুর। অভিক ভালোই বুঝতে পারছে সামথিং ইজ নট রাইট, কিছু তো খুব বড় গড়বড় হচ্ছে কোথাও। তারপর যা দেখলো সেটার পর ভয়তে ওর হাত পা কাঁপতে লাগলো। ও বাইকের মিরর দিয়ে স্পষ্ট দেখলো সেই বাইকে ও একাই, পিছনে কোনো বাচ্চা বসে নেই। ও তো প্রায় হুড়মুড়িয়ে গলির ভিতর ঢুকে ফ্ল্যাটের সামনে বাইকটাকে স্ট্যান্ড করিয়ে প্রায় দৌড়িয়ে ফ্ল্যাটে ঢুকে গেল। ওর বউ বারান্দাতেই ছিল, তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিল। অভিক প্রায় হাঁফাতে হাঁফাতে এসে ঢুকলো ঘরে। তারপর ব্যাগ ট্যাগ রেখে সোফাতে বসে পড়ল। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্বেষা তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে দিয়ে শান্ত হতে বলল। তারপর খুবই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি অমন তাড়াহুড়ো করে বাইকটা কেন ঢোকালে গলিতে? কিসের এত ভয় পেলে? কুকুরগুলো চিল্লাচ্ছিল বলে নাকি? তার থেকেও বড় কথা, ওই বাচ্চাটি কে যে তোমার বাইকের পিছনে বসেছিল? কালও আমি একেই দেখেছিলাম তোমার বাইকে। এই কথাটা শেষ হতেই কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে গেল অভিকের। চোখ বড় বড় করে সে জিজ্ঞেস করলো, মানে তুমি শিওর? তুমি একদম শিওর তো যে বাইকে আমার পিছনে কোনো বাচ্চাকে বসে থাকতে দেখেছো? অন্বেষা বলল, হ্যাঁ, মানে কালও তো আমি তোমাকে বললাম, কিন্তু একটু অস্পষ্ট ছিল। তবে আজ আমি স্পষ্ট দেখলাম একটা বাচ্চা। তবে তার জামা কাপড় খুবই ময়লা, আর চুল ওরকম এলোমেলো দেখে মনে হচ্ছে রাস্তাতেই অনেকক্ষণ ছিল সে।
অভিক এটা শোনা মাত্রই তার বউয়ের হাত ধরে টেনে নিয়ে বারান্দাতে গেল। তারপর ওর বাইকের দিকে দেখলো ভালো করে, আশপাশটাও দেখলো, কিন্তু কোনো দিকে এখন আর কোনো বাচ্চাকে দেখা যাচ্ছে না। এবার অন্বেষা একটু একটু বুঝতে পারছিল কিছু খুব খারাপ ঘটেছে অভিকের সাথে। তারপর দুজনে ঘরে এসে বসলো আর অভিক শুরু করলো বলা, দেখো অনু, সব ঘটনাগুলোই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। কাল ওই কুকুরগুলোর উন্মাদের মতো চিৎকার করা, আর কালই তুমি আমার বাইকে কোনো বাচ্চাকে দেখেছিলে, যাকে আমি আমার বাইকে ওঠাইনি। দেখা তো অনেক দূরের কথা। তারপর আজ যা হলো। বাকিটা অভিক বলল যা যা হয়েছিল সেই গলিতে আসা অবধি। তারপর খানিক থেমে আবার বলতে লাগলো, দেখো, তাহলে গলিতে আসা অবধি বাচ্চাটি আমার পিছনেই বসেছিল, কিন্তু আমি যখনই আয়নার দিকে তাকালাম দেখি সে নেই, যেটা একেবারেই অসম্ভব অনু। কারণ আমি যে গতিতে বাইক চালাচ্ছিলাম, খুব জোরে না হলেও কেউ নামতে পারার মতো তো নয়ই, তার উপর ও তো বাচ্চা। আর তার থেকেও বড় কথা, তুমি গলিতে ঢোকার পরও বাচ্চাটাকে দেখলে আমার বাইকের পিছনে, তার মানে ও তখনও সেখানেই ছিল। এটা শুনেই অন্বেষার ভয়তে বুকটা ছ্যাঁত করে উঠল। ও একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে, তাহলে কি বলতে চাইছো যে আয়নাতে ওই বাচ্চাটাকে দেখা যাচ্ছিল না, কিন্তু ও পিছনেই ছিল তোমার? মানে আয়নাতে ওর কোনো প্রতিফলন হচ্ছিল না? কিন্তু সাধারণ মানুষের তো মিরর রিফ্লেকশন হবেই, তাই না? তবে অভিক, ও কি? শেষ না করেই চুপ করে গেল অন্বেষা। অভিকের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তাহলে দুদিন ধরে ওর সাথে সত্যি কি ভুতুড়ে ঘটনা ঘটছে? অভিক ভাঙা ভাঙা গলাতে বলল, আমার সাথে দুদিন পর পর এরকম কেন হলো বলো তো? মানে কোনো ক্ষতি করবে না তো? মানে ওইটা সত্যি বাচ্চা তো, নাকি কোনো প্রেতাত্মা? পুরো কথাটা শেষ করার সাহসই পেল না অভিক। অন্বেষা হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে বলল, আচ্ছা, আমাদের ফ্ল্যাটের বাইরে যে সিসিটিভিটা আছে সেটা একবার দেখলে হয় না? মানে কিছু যদি বোঝা যায় বা যদি কিছু লক্ষ্য করতে পারি আমরা। ব্যাস, আর 1 মিনিটও দেরি না করে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে কথা বলে দুদিনেরই সিসিটিভি ফুটেজটা যখন দেখলো, ওদের প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এই দুদিনে অভিকের বাইকের পিছনে কাউকেই দেখা যাচ্ছে না ফুটেজে। পরিষ্কার দেখা যাচ্ছে অভিক একাই বাইক চালিয়ে আসছে, কুকুরগুলো ওরকম অদ্ভুত আচরণ করছে, কিন্তু কোনো বাচ্চাকে কোনো দিকেই দেখা যায়নি। ওরা আর কথা না বাড়িয়ে ঘরে এসে সারা রাত এই নিয়েই আলোচনা করলো। ঘুম তো আসলোই না, শুধু এইসবে ভাবছিল যে কোনো খারাপ এনার্জি বা কোনো বাচ্চার আত্মাই কি এরকম করছে? কোনো খারাপ ইন্টেনশনে করছে না তো? ওদের কোনো ক্ষতি করবে না তো? এটা কি সবাইকে জানানো উচিত, নাকি মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত? কি যে করবে বুঝতেই পারছে না। 2 দিন পর পর এরকম হলো, তাহলে কি অভিককে ফলো করছে সে? কোনো নির্দিষ্ট কারণে করছে? এরকম তো অনেক শোনা যায় না, যে মানে খারাপ কিছু এনার্জি বা কোনো অতৃপ্ত আত্মা যদি বারবার কাউকে দেখা দেয় তাহলে তার অনেক রকম বিপদ হতে পারে। এরকম তো আমরা অনেকেই শুনে থাকি অনেক ঘটনাতে। অভিকের সাথে কি সেরকমই কিছু হচ্ছিল? তার সামনে কি অনেক বড় বিপদ অপেক্ষা করছিল? কি হবে অভিকের সাথে এরপরে? আরও কি রকম কেউ সেই বাচ্চার আত্মাটিকে দেখেছিল?
কোথা থেকে হলো এইসব, সবটা জানতে হলে এই ভিডিওরই শেষ অংশটা শুনতে হবে। এই ভিডিওর পার্ট 2তে আমি পুরো ঘটনাটা বলবো, যে এরপর অভিকের সাথে ঠিক কী দুর্ঘটনা ঘটলো, আর আরও কারোর সাথে এই বাচ্চাটির প্রেতাত্মা কিছু খারাপ করেছিল কিনা, এবং কোথা থেকে এলো এই প্রেতাত্মা। সবটা জানতে হলে আমার ভিডিওর লাস্ট অংশটা অবশ্যই শুনবেন। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।